জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথ তান্ত্রিকের একটা ঘটনা। আজকে আপনারা শুনবেন জগন্নাথ তান্ত্রিকের ইয়াকশিনী সাধনার কথা। সত্যি এই সাধনা যে কতটা দুর্দান্ত বা কতটা ভয়াবহ, পুরো ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি শুরুতেই আপনাদের সবাইকে বলবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আজকের ঘটনাটি শুনবেন। আশা করছি আপনারা এই ঘটনাটি ধৈর্য সহকারে পুরোটা শুনলে অনেক অজানা কিছু জানতে পারবেন। তো বেশি কথা বলে ঘটনার আমেজ নষ্ট করব না। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথ তান্ত্রিকের ইয়াকশিনী সাধনার ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, মানুষকে বশে রাখার 6টি মন্ত্র আছে, খুবই কাজের, একেবারেই অব্যর্থ। তবে বেশি উৎসাহী হবেন না, মন্ত্রগুলো আপনাদের জানা আবশ্যক। প্রথমে আসি, বশ করা মানে কি? কাউকে বশ করা মানে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ একজন সক্রিয়ভাবে যা করত তা করতে না দেওয়া কিংবা যা করতো না তা করিয়ে নেওয়া। চিন্তাকেও বশ করা যায়। অনেক সময় যে বশীভূত সে বুঝতে পারে না যে সে বশ হয়েছে। ভালো কাজেও অন্যকে বশ করতে হয়, যেমন কাউকে দিয়ে জনসেবা করিয়ে নেওয়া, সেটাকে বশ বলা যায় না, বলা হয় অনুপ্রেরণা। মন্দ উদ্দেশ্যে বা নিজের লাভের জন্য অন্যকে প্রভাবিত করাকেই সাধারণভাবে বশীকরণ বলা হয়। আমরা নিত্য ভিন্নভাবে নিজের অজান্তেই বশীভূত হচ্ছি। অফিসে, শপিং মলে, মিডিয়ার কাছে, সামাজিক জামায়াতে, এমনকি নিজ বাড়িতেও নিজের সক্রিয়তা কম বেশি বিসর্জন দিচ্ছি। অথবা এমন হতে পারে আমি অন্যকে অন্যায়ভাবে বশীভূত করছি। এটা সামান্য পচা মাছ গছিয়ে দেওয়া থেকে শুরু করে একজনকে টেররিস্ট বানানো পর্যন্ত অনেক কিছুই হতে পারে। উদাহরণস্বরূপ, একজন আপনাকে সারা জীবন ভাবালো যে মঈন সাহেব লোকটা খুবই পাজি, কিন্তু আসলে তিনি হয়তো ফেরেশতার মতো মানুষ। এর পেছনে বক্তার যখন একটা অসৎ উদ্দেশ্য থাকে, তখন তা বশীকরণ। ইরান দেশটা কেমন, নর্থ কোরিয়া ও এর মানুষেরা কেমন, তা শুধু মিডিয়াই আমাদের জানিয়ে দিচ্ছে। যেই মিডিয়া আপনি দেখেন বা শোনেন, তাই আপনার চিন্তাকে কোনো না কোনোভাবে বশীভূত করছে। তবে আজকের বশীকরণের আলোচনা মিডিয়া নিয়ে নয়, আজকের আলোচনা ব্যক্তি মানুষ নিয়ে। এখন দেখা যাক যেই 6 মন্ত্রের কথা বলা হলো তা আসলে কি। 6 মন্ত্রের প্রথমেই আসে রাগ, এরপর যথাক্রমে অভিমান, কথার প্যাচ, ক্ষমতা, উৎকোচ বা গুণ। হয়তো ইতিমধ্যেই বুঝে ফেলেছেন এইসব মন্ত্রে আসলে যে কাজ হয়, তবুও বিশ্লেষণে যাই। রাগ, আপনি যদি খুব রাগতে পারেন, রেগে যদি কোনো কাণ্ড করে বসেন বা নাও করেন, তাহলে মানুষ
আপনি রেগে যাবেন ভেবে তার যা করার কথা ছিল তা করবে না। অর্থাৎ বেশ কিছুটা বশ করা যাচ্ছে। এই বশ হওয়ার নানাবিধ কারণ আছে। একেবারে রেগে খুন করে ফেলা থেকে শুরু করে রাগলে তার নিজেরই না ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক করে বসে পর্যন্ত আশঙ্কাগুলো সাবজেক্টে রাগী লোকটার কথা শুনতে বাধ্য করে, মানে বশে রাখে। এজন্য আমাদের কমিউনিটিতে মানুষের রাগী হওয়ার একটা প্রবণতা আছে। মন্দ বিষয় হলেও অনেকে এটি নিয়ে গর্ব করেন। অভিমান। অভিমানকে দুর্বলের অস্ত্র বলা হলেও এটি বেশি কাজের। প্রেস ক্লাবের সামনে গিয়ে অনশন করলেন, এটা হলো অভিমান। তাতে একটু হলেও টনক নড়বে। অথবা ঘরের দরজা লাগিয়ে দিয়ে ছোট মেয়েটা না খেয়ে শুয়ে থাকলো, ডাকলেও দরজা খোলে না। ফলাফল যা চাইছিল তাই দেওয়ার অন্তত একটি প্রতিশ্রুতি আদায়। অর্থাৎ এই অস্ত্রটিও অন্যকে বশ করতে বেশ কাজে লাগে। কথার প্যাচ। এটি খুবই কার্যকর মন্ত্র। এই অস্ত্র অবশ্য সবার থাকে না। ইউজড কার সেলসম্যান। তারা কথার মারপ্যাচে আপনাকে যা চাননি তাই বেশি দামে কিনিয়ে ছাড়বে। এক সেলসম্যানকে জিজ্ঞেস করেছিলাম, ব্যাকআপ ক্যামেরা চাই, এই গাড়িতে তো ব্যাকআপ ক্যামেরা নাই। সে বলল, ব্যাকআপ ক্যামেরার কোনো কাজের না, ওটা থাকার পরও আমি গাড়ি ব্যাক করতে গিয়ে মেল বক্সে লাগিয়ে দিয়েছি। কাজেই ব্যাকআপ ক্যামেরা ছাড়াই তার গাড়ি কিনলাম। অনেক পরে ব্যাকআপ ক্যামেরা ব্যবহার করে খুবই চমৎকৃত হয়েছি। কাজের একটা জিনিস বটে। সেই সেলসম্যান আমাকে গাড়ি গুছিয়ে দেওয়ার জন্য কথায় বশীভূত করেছিল। কথার কয়েকটা মোক্ষম প্যাচ আছে। একটা হলো মানুষের মধ্যে অপরাধবোধ সৃষ্টি করা। সামান্য কথা, আপনি মনে হয় আমাকে অপছন্দ করেন, এটা মোক্ষম। সেন্স অফ গিল্ট তৈরি করতেই এমন বাক্য ব্যবহার করা হয়। আবার আছে আতে গা লাগানো, তোমার দ্বারা এই কাজ কিছুতেই হবে না। এ ধরনের কথা ইগোতে লাগে। যাকে বলা হলো সে জান প্রাণ দিয়ে কাজটি সমাধান করবে। অবশ্যই এটি একটা সাধারণ মন্তব্যও হতে পারে, নির্ভর করছে বক্তার উদ্দেশ্য কি তার উপর। ক্ষমতা। ক্ষমতাকে না জানে যে ক্ষমতা খুব কাজের জিনিস। শুধু ক্ষমতা আছে বলেই কেউ একজন আপনার কথা শুনছে বা আপনার বশে আছে। সেই ক্ষমতা আপনি তার উপর প্রয়োগ করেননি, অথবা কোনোদিন করবেনও না জেনেও ক্ষমতা দেখালেই সালাম করার একটি সহজাত প্রবৃত্তি বেশিরভাগ মানুষের মধ্যেই আছে। উৎকোচের দ্বারা অন্যের কাছ থেকে কাজ আদায় করা যায়, বশেও রাখা যায়। উৎকোচ শুধু টাকা নয়। ধরুন একটি মেয়ে একটি ছেলের সামনে কারণে অকারণে হাসছে, উচ্ছলতা দেখাচ্ছে, সে কিছু একটা আদায় করতে চায়। রশিদ করিম লিখেছেন যে একটি মেয়ে কাপড় কিনতে গেলেও দোকানদারের সঙ্গে সামান্য লাস্য খরচ করে। এই লাস্য উৎকোচের পর্যায়ে পড়ে। লাস্য খরচ করে অন্যকে বশ করা যায়। খাওয়ার পরে কারো রান্নার ভূয়সী প্রশংসা করাও এক ধরনের উৎকোচ। তবে এতে দোষের কিছু নেই। গুণ। একজন খুবই ভালো খেলোয়াড়, মানুষ তার ফ্যান হয়ে গেল। সে যা বলে, যা বোঝায় অন্যরাও তাই বোঝেও করে। সে এটাকে তার লাভের জন্য ব্যবহার করলে সেটা হবে বশ করা। মোটা দাগে এই হলো 6টি বশীকরণ মন্ত্র ও এর কাজের পদ্ধতি। এখানে লক্ষণীয় যে আমাদের অনেকগুলো ব্যক্তিগত আবেগ অন্যকে বশ করার কাজে লেগেছে। এদের উৎপত্তি হয়েছে অন্যকে বশ করার জন্য। যেমন নির্জন দ্বীপে কাউকে পাঠিয়ে দিলে অনেকদিন পর সে অভিমান ব্যাপারটা ভুলে যাবে। যেখানে অভিমানের কোনো ফল নেই, প্রকৃতি সেখান থেকে অভিমান নামের আবেগটি তুলে দেবে। অরণ্যের রোদন বলে একটা কথা বাগধারায় আছে। মানুষের নিঃসঙ্গতার আবেগটি তৈরি হয়েছে অনেক আগে। মানুষ একা বাস করতে গিয়ে যেন বিপদে না পড়ে বিলীন না হয়ে যায়, সেই জন্যই এর সৃষ্টি। নিঃসঙ্গতা আছে বলেই মানুষকে বলা হয় সামাজিক জীব। বাঘ সামাজিক জীব নয়, কারণ সে একা থাকতে পারে। এক্ষেত্রে সামাজিকরণের উল্টোটা কিন্তু অসামাজিক নয়, সেটা হবে একা বাস করতে পারা। যাই হোক, উপরোক্ত মন্ত্রগুলো অন্যের উপর শুধু সৎ উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত।
মানুষকে অসৎ উদ্দেশ্যে বশ করা মানে শৃঙ্খল ছাড়াই তাকে দাস বানিয়ে রাখা। আবার অন্যরা আপনার উপর এইসব প্রয়োগ করেছে কিনা সে বিষয়েও সজাগ থাকতে হবে। অসৎ উদ্দেশ্যে প্রযুক্ত এমন মন্ত্রের কবলে পড়ে এমনকি পরাধীন জীবনও কাটাতে হতে পারে। তবে সবকিছুই বশীকরণ নয়। একজন কৌশলে কথা বলতেই পারে, কেউ একটুতেই রাগ অভিমান করতেই পারে। উদ্দেশ্যটা অসৎ হলেই সমস্যা, না হলে এগুলো দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ মাত্র। পরিশিষ্ট এগুলোতে কাজ না হলে বশীকরণের এই অব্যর্থ মন্ত্রটি অমাবস্যার রাতে 1008 বার পড়বেন। ওম কঙ্কালি মহাকালী কেলি কলাবাঙ্গ স্বাহা। এখন কথা হলো মানুষকে কিভাবে বশ করা যায়। আবার অন্যদিকে অনেকেই জানতে চাইবেন আত্মাকে কিভাবে বশ করা যায়। হয়তো ইতিপূর্বেই অনেকেই ইয়াগশিনী সাধনার ব্যাপারে শুনেছেন। মূলত এই ইয়াগশিনী সাধনার মাধ্যমে মানুষ তার ইচ্ছে পূরণ করে, কিন্তু এই সাধনা যখন হিতে বিপরীত হয় তখন কি হবে জানেন? জানতে হলে মনোযোগ দিয়ে পুরো ঘটনাটা শোনেন। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়াতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূতাড্ডার একজন অ্যাডমিন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমার গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। মধ্যপ্রদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গ্রামের পাশেই বিশাল এক জঙ্গল। এই জঙ্গলের বিশালতা ও নীরবতা এতটাই গা হিম করা পরিবেশের সৃষ্টি করে যে দিনের বেলাতেও এই জঙ্গলের দিকে কেউ পা বাড়ানোর সাহস করে না। যদিও গ্রামের লোকজনকে বাধ্য হয়ে মাঝে মাঝে যেতে হয় ওই জঙ্গলের পাশ দিয়ে। জঙ্গলের পাশেই অবস্থিত সেই বিশাল শ্মশানে মরদেহের শেষকৃত্য করার জন্য যেতে হয় তাদের। কথিত আছে এই শ্মশানে রাতের বেলায় মরদেহ পোড়াতে গিয়ে ভয়ের দৌড়ানি খেয়ে অর্ধজ্বলিত চিতা ফেলে এসেছে অনেকবার। অমাবস্যার রাতে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। এই বিশাল জঙ্গলের ঝিঁঝি পোকারাও আজ খুবই শান্ত। চারদিকে পিনপতন নীরবতা। অন্ধকারের ঘনত্ব এতটাই বেশি যে নিজেই নিজের শরীরটা দেখতে পারবে না। চারপাশের এমন নিস্তব্ধতা, নীরবতা ও অন্ধকার মিলিয়ে কেমন যেন একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ করেই দূর থেকে শোনা গেল অনেকগুলো কুকুরের একসাথে চিল্লানোর শব্দ। কুকুরের করা এই শব্দ স্বাভাবিক না। কয়েকটা কুকুরের আর্তনাদ কানে ভেসে আসলো এক পাশ থেকে, আর অন্য পাশ থেকে শোনা গেল বেশ কয়েকটা কুকুর করুণ সুরে কান্না করছে। কুকুরের কান্নার শব্দটা শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠেছে, কেননা এই অন্ধকার রাতে কুকুরের কান্নার শব্দ মোটেও কোনো ভালো লক্ষণ নয়। কুকুরের করা এই শব্দ স্বাভাবিক না। কয়েকটা কুকুরের আর্তনাদ কানে ভেসে আসলো এক পাশ থেকে, আর অন্য পাশ থেকে শোনা গেল বেশ কয়েকটা কুকুর করুণ সুরে কান্না করছে। কুকুরের কান্নার শব্দ শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠেছে, কেননা এই অন্ধকার রাতে কুকুরের কান্নার শব্দ মোটেও ভালো কোনো লক্ষণ নয়। এই বিশাল জঙ্গলের মাঝ দিয়ে নীরবতা ভেঙে পা টিপে টিপে বড় বটগাছটির দিকে এগিয়ে যাচ্ছে সুরিয়া কুমার। তার পায়ের তলায় পড়া শুকনো পাতার মর্মর শব্দ যেন সারা জঙ্গলের নীরবতা ভেঙে দিচ্ছে। কাঁধে একটি ব্যাগ ও হাতে একটি চাটাই, অন্য হাতে বেশ কয়েক টুকরো লোহার দণ্ড। এসব কিছু নিয়ে সমস্ত ভয় ও নীরবতা ভেদ করে পৌঁছে গেল সেই বড় বট গাছের নিচে। গাছতলায় পৌঁছাতেই ডানা ঝাপটা দিয়ে বেশ কয়েকটা পাখি উড়ে গেল বট গাছ থেকে। অমাবস্যার এই ঘন কালো অন্ধকার নির্জন রাতে এত বড় জঙ্গলে সুরিয়া কুমার কেন একা এসেছে? জানতে হলে ফিরে যেতে হবে কিছুদিন পূর্বের ঘটনায়। দিল্লির কোনো এক নামকরা ভার্সিটির সুবিশাল এক লাইব্রেরিতে বসে সবাই বই পড়ছিল। তার মাঝে হঠাৎ করেই লাইব্রেরিতে প্রবেশ করলো 28 থেকে 30 বছরের এক যুবক, যার নাম সুরিয়া কুমার। লাইব্রেরিতে ঢুকেই সে বই রাখার সেলফগুলো ঘুরে ঘুরে দেখছিল। একসময় তার নজর পড়ল আদি ইতিহাস নামের একটা কর্নার।
সে কৌতূহলবশত ওখানে গিয়ে এই বইগুলোর উপরে প্রচ্ছদ পড়ে পড়ে দেখল। বড় পুরোনো একটা মোটা বইয়ে তার নজর আটকে গেল। সে বইয়ের ওপর বড় বড় করে লেখা ছিল, ইয়াকশিনী বিদ্যা। সূর্যা কুমার বইটি হাতে নিয়ে টেবিলে গিয়ে বসে পড়ল বইটি পড়ে দেখার জন্য। লাইব্রেরি মানে একটা নীরব জায়গা যেখানে সবাই নিঃশব্দে বই পড়ে। লাইব্রেরির দায়িত্বে থাকা লোকটি দেখতে খুবই বিরক্ত বোধ করছে এমনটাই দেখা গেল, কারণ আজকে তার বিবাহ বার্ষিকী। কিন্তু চাকরির খাতিরে সে এখনো বাসায় ফিরতে পারছে না, তাই অপেক্ষা করছে ঘড়ির কাঁটায় কখন 4টা বাজবে আর লাইব্রেরি বন্ধ করে সে বাড়ির দিকে রওনা দেবে। লাইব্রেরির দেয়ালে ঝুলে থাকা বড় দেয়াল ঘড়িটার সেকেন্ডের কাঁটার কটকট শব্দে সেই লাইব্রেরিওয়ালার মাথার মগজ শুকিয়ে যাচ্ছে। তার অপেক্ষার প্রহর যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। সে মুহূর্তে তার ইচ্ছে করছে যেন ঘড়ির কাঁটাগুলো খুলে 4টার ঘরে এনে লাগিয়ে দিতে। এদিকে যখনই সেই বইটি হাতে নিয়ে সূর্যা কুমার প্রথম পৃষ্ঠা উল্টাতে যাবে, ঠিক তখন সেই মুহূর্তে তার মোবাইলটি অনেক জোরে বেজে উঠল। আর মোবাইল বেজে ওঠার শব্দে মুহূর্তেই লাইব্রেরির সমস্ত নীরবতা যেন ভেঙে দিল। মোবাইলের শব্দে বিরক্ত হয়ে লাইব্রেরির কর্মরত সেই লোকটি বড় বড় চোখ করে সূর্যা কুমারের দিকে তাকালো। সূর্যা কুমারও চোখের ইশারায় লোকটিকে উদ্দেশ্য করে সরি বলল। এরপর লোকটি চোখের ইশারায় সূর্যা কুমারকে লাইব্রেরির দেয়ালে ঝুলে থাকা বোর্ডটি দেখতে বলল, যেখানে লেখা ছিল মোবাইল বন্ধ রাখার নির্দেশ। সূর্যা কুমার মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখল মোহনলালের ফোন। সূর্যা কুমার ফোন রেখে দিয়ে মনে মনে বেশ বিরক্ত হলো বটে। সে মনে মনে বলল, হারামজাদা, ফোন করার আর সময় পেল না। সময় সময় ফোন করে সে আমায় বিরক্ত করে তুলছে। পরক্ষণে সূর্যা কুমার বইটি টেবিলের উপর রেখে মোবাইল নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। বাইরে গিয়ে ফোন রিসিভ করতে মোহনলাল রাগান্বিত কণ্ঠে বলল, কিরে সূর্যা, তুই আমার টাকাটা কবে দিবি? তুই আমাকে টাকা দিবি বলে এত ঘোরাচ্ছিস কেন? তখন সূর্যা কুমার বলল, দাদা, আপনি তো জানেন আমি একটা চাকরি করছি, কিন্তু সেখানে যেই টাকা পাচ্ছি তা আপনাকে দেওয়ার মতো যথেষ্ট নয়। তাই আমাকে আরো কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা ধীরে ধীরে পরিশোধ করে দেব। অপর দিক থেকে তখন মোহনলাল বলল, না না, এসব বাহানা শুনতে চাই না। তোকে এর আগে অনেকবার সময় দিয়েছি, এখন আর সময় দেওয়া যাবে না। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত দিবি, নয়তো আমি তোর সাথে কি করবো তুই সেটা কল্পনা করতে পারবি না। এইসব বলে মোহনলাল ফোনটা কেটে দিতেই সূর্যা কুমার আবারও লাইব্রেরিতে ফিরে আসলো। এখন বলছি, সূর্যা কুমার কি জন্য মোহনলালের কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিল? সূর্যা কুমারকে আজকে এমন অসহায় দেখাচ্ছিল কেন তা শুনুন। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একজন মেধাবী ছাত্র সূর্যা কুমার। পড়ালেখায় অনেক ভালো হওয়া সত্ত্বেও সূর্যা কুমারের পরিবারের সেই যোগ্যতা নেই তাকে উচ্চ শিক্ষা করার। কিন্তু সূর্যা কুমারের আশা ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে। তাই সে পাড়ি জমালো দিল্লিতে। কিছুদিনের মাঝে সেখানকার একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজে একটা চাকরিও পেয়ে যায় সে। চাকরি করে কিছু টাকা ইনকামের পর সেই স্থানীয় একটা ভার্সিটিতে ভর্তি হয়। এর মাঝে সূর্যা কুমার একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে যায়, যার নাম নাতাশা। নাতাশাকে নিয়ে ঘোরাঘুরি, শপিং করা ও খাওয়া দাওয়া এসব নিয়ে সূর্যা কুমারের প্রায় সব টাকা শেষ হয়ে যেত। সূর্যা কুমার তার বন্ধুদের সাথে একদিন শখের বশে যুক্ত হলো জুয়া খেলায়। কিন্তু সেদিন সূর্যা কুমারের কপালটা অনেক ভালো ছিল, যার কারণে সে সেদিন অনেক টাকা লাভবান হয়। জুয়া খেলায় সে নতুন হওয়া সত্ত্বেও সে এমনভাবে লাভবান হচ্ছিল যেন এই খেলা তার বা হাতের খেল। সে একদিনের ব্যবধানে এত টাকা লাভবান হলো যে তার লোভ বেড়ে আকাশ সম পরিমাণ হয়ে গেল। তাই সে প্রতিদিন জুয়া খেলায় নিয়মিত অংশগ্রহণ করতে লাগলো। আশ্চর্যজনকভাবে সূর্যা কুমার প্রতিদিনই অনেক টাকা লাভ করত। এর মাঝে সেই জুয়া খেলার জন্য তার চাকরিটাও হারিয়ে যায়। চাকরির ব্যাপারে তার গার্লফ্রেন্ড নাতাশা জিজ্ঞেস করলে তাকে বলে সে এখন অনলাইনে বিজনেস করছে, যার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছে।
জুয়া থেকে জেতা টাকা দিয়ে সূর্যা কুমার তার গার্লফ্রেন্ডের জন্য দামি দামি গিফট উপহার কিনতে লাগলো। প্রতিদিন জুয়া খেলায় জিতে আসার কারণে সূর্যা কুমার এক প্রকার অহংকারী হয়ে উঠেছে বললেই চলে। সে তার সাথে বাকি খেলোয়াড়দের তাচ্ছিল্য করে বলতো, এসব খেলা আমার বাঁ হাতের খেল, আমি না চাইলেও আমি প্রতিদিন জিতবো, তোরা দেখে নিস। কিন্তু একটা কথা সে জানতোই না, অহংকার পতনের মূল। এর পরদিন থেকেই শুরু হলো সূর্যা কুমারের হেরে যাওয়ার পর্ব। সেদিন খেলতে গিয়ে সূর্যা কুমার অনেক টাকা লস করে ফিরে আসলো। ঠিক পরের দিন একইভাবে সূর্যা কুমার জুয়া খেলায় হেরে গেল। এভাবে সে প্রতিদিনই হেরে যাচ্ছিল। এই কিছুদিনের মাঝেই সে যত টাকা লাভবান হয়েছিল তার সবটুকুই সে হারিয়ে বসে। সে আস্তে আস্তে তার গার্লফ্রেন্ড নাতাশার সমস্ত গহনাগাটি বিক্রি করে জুয়া খেলায় হেরে যায়। এরপর সে জেতার জিদ ধরে মোহনলালের কাছ থেকে কিছু টাকা ধার নেয়, কিন্তু সূর্যা কুমার কোনোভাবেই আর জিততে পারে না। সে যত টাকাই নিয়ে যায় প্রতিদিনই সে হেরে আসে। এভাবেই নিতে নিতে মোহনলালের কাছ থেকে অনেক টাকা ধার করে নেয়। মূলত এই টাকার জন্য মোহনলাল বারবার ফোন করে সূর্যা কুমারকে বিরক্ত করছিল। সে ইতিমধ্যে জুয়া খেলায় টাকা দিয়ে তার লাইফস্টাইল এতটাই চেঞ্জ করেছিল যা তার সবকিছু হারিয়ে সে এখন আবারও পথে বসেছে। এদিকে তার গার্লফ্রেন্ড নাতাশা তার কাছ থেকে নেওয়া স্বর্ণ অলংকার ও বাকি সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য বারবার প্যারা দিচ্ছিল। নাতাশা জানতো না সূর্যা কুমার জুয়া খেলে সবকিছু নষ্ট করেছে। সে উপায় না পেয়ে আবারও রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি করতে শুরু করলো। কিন্তু যে বেতনের টাকা তা দিয়ে মোহনলালের টাকা পরিশোধ করা ও নাতাশার জিনিস ফিরিয়ে দেওয়া কিছুই সম্ভব না। তাই সূর্যা কুমার চিন্তায় ব্যস্ত ছিল কিভাবে শর্টকাটে অনেক টাকা ইনকাম করা যায়। লাইব্রেরিতে সে যে বইটি দেখেছিল তা দেখে তার মনে নতুন করে এক আশা জাগে। কেননা সেই বইয়ের উপর লেখা ছিল ইয়াকশিনী সাধনা। সূর্যা কুমার অনেকের কাছে শুনেছে এই সাধনা করলে নাকি ইচ্ছে মতো যা চাইবে তাই পাওয়া যাবে। তাই সে দেরি না করে লাইব্রেরি রুমে আবারও গিয়ে টেবিলে বসে পড়ল ওই বইটি নিয়ে। হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে সেদিন লাইব্রেরি থেকে সেই বইটি নিয়ে ঘরে ফিরে আসলো আর মনোযোগ সহকারে সেই বইটি পড়ল এবং জেনে নিল কিভাবে ইয়াকশিনী সাধনা করতে হয়। এই সাধনা শুরু করতে হয় কোনো এক অমাবস্যার রাত থেকে টানা 41 দিন পর্যন্ত। তাই সূর্যা কুমার সেই বই থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাথে করে সবকিছু নিয়ে সেই জঙ্গলে অমাবস্যার রাতে রওনা দিয়েছিল ইয়াকশিনী সাধনা করার জন্য। অমাবস্যার রাতে সমস্ত অন্ধকার মারিয়ে সূর্যা কুমার যখন জঙ্গলের ভেতরে সেই বটগাছের নিচে গিয়ে পৌঁছালো, গাছে বসে থাকা সবগুলো পাখি ডানা ঝাপটে উড়ে গেল। হাতে থাকা চাটাই গাছতলায় বিছিয়ে নিল। এরপর অপর হাতে থাকা লোহার খণ্ডগুলো মাটিতে গেড়ে কিছু একটা চিত্রের মতো বানিয়ে নিল। তারপর তার কাঁধে থাকা ব্যাগ থেকে এক এক করে সবগুলো জিনিস বের করে নিল। আটার প্যাকেট থেকে চারদিকে আটা ছিটিয়ে দিয়ে একটা গোল চক্র বানিয়ে নিল। এরপর একই চক্রের ওপর ছিটিয়ে দিল কিছু সরিষা দানা। তারপর এক এক করে ব্যাগ থেকে বের করলো কিছু আগরবাতি, দুটি সাদা পাথর ও কিছু ধূপগন্ধি। সাদা পাথর দুটি একটা আরেকটার উপর ঘষে ঘষে সে আগরবাতিতে আগুন ধরানোর চেষ্টা করলো। বারবার চেষ্টা করার পর এক সময় সেই আগরবাতিতে আগুন ধরাতে সক্ষম হলো। এরপর আগুন ধরিয়ে দিল সেই ধূপকাঠিতে। ধূপঘণ্টিতে আগুন ধরানোর পর চক্রাকারে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে মুহূর্তের মধ্যেই জায়গাটা আরো বেশি অন্ধকারে পরিণত হলো। এরপর একটা অগ্নিকুণ্ডলী বানিয়ে তার মধ্যে সরিষার তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল আর বারবার করে উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে আরম্ভ করলো। এভাবে পুরো রাত তার নিয়ম মাফিক তন্ত্রযজ্ঞ চালিয়ে গেল। বইয়ে পাওয়া তথ্য অনুযায়ী সে চালিয়ে যেতে লাগলো তার নতুন সাধনার কাজ। এভাবে সে টানা 1 মাস তন্ত্রযজ্ঞ করার পরও কোনো ফলাফল পাচ্ছিল না। যদিও সে প্রথম বিভিন্ন কারণে ভয় পেত, কিন্তু একসময় তার ভয়টা চলে গেল। আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ার কারণে সেই এক রাতে খুবই হতাশ হয়ে বাড়িতে ফিরল আর মনে মনে চিন্তা করতে লাগলো,
তার কাজ কেন সফল হচ্ছে না। কিন্তু সে যখনই ঘুমিয়ে যায়, ঘুমের মাঝে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দেখতে পায় অদ্ভুত এক মহিলা অবয়ব তাকে হুঁশিয়ারি করে বলছে যেন সে এই কাজ থামিয়ে না দেয়। যদি সে মাঝপথে এই কাজ থামিয়ে দেয় তাহলে তার সাধনা কখনোই পূর্ণ হবে না। কারণ ইয়াকশিনী সাধনা করতে হলে অনেক তাপস্য ও ধৈর্য করা লাগে। তখন সূর্যা কুমার বুঝতে পারে তার কাজ সফলতার দ্বারপ্রান্তে। সেই কারণে কেউ একজন তাকে ইঙ্গিত করে বলতে চাচ্ছে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য। এরপর সূর্যা কুমার নিয়ম অনুযায়ী টানা ৪১ দিন তার তন্ত্রযজ্ঞ চালিয়ে গেল। ৪১তম দিন রাতে সে যখন আগের নিয়মে তার তন্ত্রযজ্ঞ চালিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে শুনতে পেল দূর থেকে নূপুরের শব্দ। ঘুঙুর ঘুঙুর নূপুরের শব্দ যেন পুরো জঙ্গলটায় কেঁপে কেঁপে উঠছিল। এই শব্দের মাঝে এমন একটা নেশা কাজ করছিল, মুহূর্তেই একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি করলো। এমন শব্দ শুনে সূর্যা কুমার অদ্ভুত একটা ঘোরের মাঝে চলে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে অপলক দৃষ্টিতে কিছু একটা অনুভব করতে শুরু করলো। সে অনুভব করলো তার ঘাড়ে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলছে এবং লম্বা নখ দ্বারা কেউ একজন তার পিঠের মধ্যে আঁচড় কাটছে। সূর্যা কুমার প্রতিহত করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছিল। মুহূর্তেই তার সারা শরীরে লম্বা নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। তার শরীরের ক্ষত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছিল। মুহূর্তের মধ্যেই অনেকগুলো মাছি একসাথে তার শরীরে এসে বসে রক্তগুলো পান করতে লাগলো। মাছির ভনভন শব্দে তার মস্তিষ্কে একটা অদ্ভুত যন্ত্রণা সৃষ্টি করলো। এরপর সে খেয়াল করলো তার শরীর থেকে সমস্ত রক্ত গিয়ে একটা জায়গায় জমা হলো। পরক্ষণেই সেই সকল মাছি সূর্যা কুমারের শরীর থেকে সরে গিয়ে সেই রক্তের উপর বসে পড়ল, আর মুহূর্তের মধ্যে জমে থাকা সব রক্ত মাছিগুলো খেয়ে নিল। এরপর নূপুরের ঘুঙুর ঘুঙুর তীব্র শব্দে সূর্যা কুমারের ঘোর কেটে গেল। সে তার সমস্ত শরীরে চেক করে দেখতে পেল কোথাও কোনো ক্ষত অবশিষ্ট নেই, আর আশেপাশে কোনো রক্তেরও চিহ্ন নেই। তারপরে কি হয়েছিল এতক্ষণ তার সাথে এইসব চিন্তা করা শেষ হতে না হতেই একটা মহিলা কণ্ঠ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, সূর্যা, তুই আমাকে ডেকেছিস? আমি এসেছি। এখন থেকে তোর যা যা দরকার হবে আমাকে বলবি, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। আর আমি যা যা চাইবো আমাকে তুই তা দিবি, তাহলে তোর কিছুরই অভাব থাকবে না। আমাকে তুই নিয়মিত রক্ত মাংসর ব্যবস্থা করে দিবি, আর আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করবি। আমি ছাড়া অন্য কোনো মেয়ের ধারে কাছেও যাবি না, অন্যথায় ওই মেয়ে মারা পড়বে। সূর্যা কুমার দেখতে পেল তার সামনে একটা লাল বেনারসি শাড়ি পরা সুন্দরী যুবতী নারী দাঁড়িয়ে এই সব কথা বলছে। সূর্যা কুমার বুঝতে পারলো এটাই সেই ইয়াকশিনী, যার জন্য সে গত ৪১ দিন ধরে সাধনা করে এসেছিল। সে ভয় না পেয়ে ইয়াকশিনীকে বলল, অবশেষে তাহলে তুমি এসেছো, আর হাজির হওয়ার সাথে সাথেই আমার শরীর থেকে রক্তপান করে নিলে। যাই হোক, এখন থেকে আমি যা চাইবো তুমি তাই দেবে আমাকে, আর তুমি যা চাইবে আমিও তোমাকে সবকিছু দেব। এভাবে সূর্যা কুমার রিয়াকশনের সাথে কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হলো। কিছুদিনের মাঝেই সে মোহনলালের সমস্ত টাকা পরিশোধ করে দিল, আর তার গার্লফ্রেন্ড নাতাশার থেকে নেওয়া সমস্ত জিনিস ফিরিয়ে দিল। সে নাতাশাকে বলে দিল তার সাথে যেন আর কখনোই যোগাযোগ না করে, কেননা সূর্যা কুমার নাতাশাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু এখন যদি সে নাতাশাকে আগের মতোই ভালোবাসা দেখায় তাহলে তার বিপদ হতে পারে, কেননা ইয়াকশিনী ইতিমধ্যেই বলে দিয়েছে সে যদি কোনো মেয়ের সাথে যোগাযোগ করে তাহলে ওই মেয়ের ক্ষতি হবে। তাই সূর্যা কুমার চাইছিল না নাতাশার কোনো ক্ষতি হোক। কিছুদিনের মাঝেই সূর্যা কুমার অনেক টাকার মালিক হয়ে গেল। সেই টাকা দিয়ে একটা ফ্যাক্টরি চালু করলো, নতুন বাড়ি গাড়ি সবকিছুই হলো তার। এদিকে সূর্যা কুমার ইয়াকশিনীকে ভোগ দেওয়ার জন্য মাঝে মাঝে রক্ত ও মাংসের ব্যবস্থা করে দিতে হতো, যা অবশ্যই মানুষের।
আর ইয়াকশিনি সবসময় তার ইচ্ছা মতোই সূর্যা কুমারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এর মাঝে সূর্যা কুমার অনেক মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু তারা কেউ পরবর্তীতে আর বাঁচতে পারেনি, কারণ এদের সবাইকে ইয়াকশিনি জানে মেরে দিয়েছে। তাই সূর্যা কুমার ভয়ে আর কারোর সাথে ঘনিষ্ঠ হতে চায় না। ইয়াকশিনি সূর্যা কুমারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে এতটাই অত্যাচার করত, যার কারণে সূর্যা কুমার ধীরে ধীরে ইয়াকশিনির প্রতি অতিষ্ঠ হয়ে উঠল। সূর্যা কুমার একদিন ইয়াকশিনিকে বলল, আমি আর তোমার সাথে থাকতে চাই না, দয়া করে আমাকে মুক্তি দাও। তোমার দেওয়া যন্ত্রণা আমি আর নিতে পারছি না, এবার আমাকে আমার মতো করে বাঁচতে দাও। সূর্যা কুমারের এমন কথা শুনে রাগান্বিত কণ্ঠে ইয়াকশিনি বলতো, আমাকে যখন একবার ডেকে নিয়েছিস, তখন তুই যতদিন বেঁচে থাকবি আমি তোর সাথেই থাকব। এখন আমার আর ফিরে যাওয়ার রাস্তা নেই। তুই আমার সাথে প্রথম থেকেই ওয়াদাবদ্ধ, তাই আমি যাই বলবো তোকে তো তা করতেই হবে। এ পর্যন্ত তুই যা চেয়েছিস আমি তোকে সবকিছুই দিয়েছি, এখন আমি যা যা চাইবো তোর সবকিছুই করতে হবে, এছাড়া তোর অন্য কোনো উপায় নেই। তখন সূর্যা কুমার আরো বেশি রাগান্বিত হয়ে বলল, হ্যাঁ, আমি তোকে ডেকেছিলাম, সেটা আমার ভুল ছিল। আমি যদি জানতাম তুই এইভাবে আমার উপর অত্যাচার করবি, তাহলে আমি কখনোই তোকে চাইতাম না। তুই চলে যা, তোর মতো একজন ডাইনির সাথে আমি আর সঙ্গমে লিপ্ত হতে পারবো না। তখন ইয়াকশিনি বলল, তুই হয়তো ভুলে গেছিস আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে। আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম তুই দেখতে পারবি। তোকে আমি কিছু শাস্তি দেব, তবে আমি কখনোই তোকে ছেড়ে যাব না। একটু পরেই সূর্যা কুমার শুনতে পেল তার ফ্যাক্টরিতে আগুন ধরে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি যে তার আর কিছুই অবশিষ্ট রইল না। সে বুঝতে পারলো এটা অবশ্যই ইয়াকশিনির কাজ। যত যাই হোক, মিল ফ্যাক্টরি, টাকা পয়সা, গাড়ি বাড়ি তার কিছুই চাই না, শুধুমাত্র এই ডাইনি ইয়াকশিনির হাত থেকে বাঁচতে চায়। কিন্তু সে জানতো যত যাই হোক এই ইয়াকশিনি কখনোই তার পিছু ছাড়বে না। তখন সূর্যা কুমার বাঁচার জন্য অনেক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে, কিন্তু কেউ এই বিষয়ে তাকে সাহায্য করতে পারল না। হঠাৎ করে সূর্যা কুমারের মনে পড়ল সেই বইয়ের কথা, যেই বই থেকে সূর্যা কুমার ইয়াকশিনি সাধনা করে তাকে হাজির করেছিল। হতে পারে সেই বইয়ের মাঝে ইয়াকশিনিকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় লেখা থাকবে। সূর্যা কুমার ইতিমধ্যেই সেই বইটি একটি পরিত্যক্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তাই সে দেরি না করে সেই পরিত্যক্ত বাড়িটি পৌঁছে গেল। বাড়ির একটি আলমারিতে বইটি রাখা ছিল। আলমারি ছিল তালাবদ্ধ। সূর্যা কুমার সাথে করে আলমারির চাবি নিয়ে গেলেও কোনোভাবেই সেই চাবি দিয়ে আলমারি খোলা যাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে একসময় আলমারির তালা ভেঙে বইটি বের করে নেয়। সে বইটি হাতে পেয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে যখনই বের হতে যাবে, আচমকা চারপাশ থেকে অনেক ধোঁয়া দেখতে পেল। মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে ধোঁয়ায় সেই ঘরটি অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সে বুঝতে পারল ঘরের চারপাশে আগুন ধরে গিয়েছে, আর সেই আগুন থেকেই ধোঁয়াগুলো তার দিকে এগিয়ে আসছে। সূর্যা কুমার যখন বইটি নিয়ে বাইরে দৌড়ে বের হতে যাবে, ঠিক সেই মুহূর্তে উষ্টা খেয়ে মাটিতে পড়ে গেল, আর তার হাতে থাকা বইটি ছিটকে পড়ে গেল তার থেকে কিছুটা দূরে। সূর্যা কুমার যখনই মাটি থেকে উঠতে যাবে, সে অনুভব করলো তার শরীরের সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছে। তাই সে অনেকভাবে চেষ্টা করেও কোনোভাবেই মাটি থেকে উঠে দাঁড়াতে পারল না। এদিকে তার চোখের সামনেই ধীরে ধীরে আগুন বইটির দিকে অগ্রসর হতে লাগলো, আর একটা সময় আগুনে পুড়ে বইটি ছায়ে রূপান্তরিত হলো। সূর্যা কুমার বইটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারল না, শুধু অপলক চোখে চেয়ে চেয়ে দেখল। পরক্ষণে বুঝতে পারল চারপাশ থেকে আগুন ও ধোঁয়া ঘনীভূত হয়ে তার দিকে এগিয়ে আসছে।
আগুনের তীব্র দাহ তার শরীরের মাংস সিদ্ধ করে দিল। সূর্যকুমার আস্তে আস্তে চোখ বন্ধ করে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে গেল। যখন তার ঘুম ভাঙল, সে দেখতে পেল তার নিজের বাড়িতেই শুয়ে আছে। ভালো করে লক্ষ্য করলো, তার শরীরে কোথাও কোনো চিহ্ন নেই, কিন্তু তার স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে সে আগুনে পুড়ে যাচ্ছিল। তার বুঝতে বাকি রইল না এই কাজ অবশ্যই ইয়াকসিনির। সূর্যকুমার তাকে এড়িয়ে চলতে চাইছে, তার কারণেই শাস্তি হিসেবে এসব করেছে। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলো। মেঘের গর্জনে তীব্র বেগে বৃষ্টিপাত শুরু হলো। সূর্যকুমার তার রুমের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখছিল। বৃষ্টির ফোঁটা এসে তার গায়ে স্পর্শ করে যেতেই তার পুরনো কথা মনে পড়ে গেল। সেই মুহূর্তে তার মনে পড়ল তার গার্লফ্রেন্ড নাতাশার কথা। সূর্যকুমার নাতাশাকে অনেক ভালোবাসে, যার কারণে কোনোভাবেই তাকে ভোলা সম্ভব হচ্ছে না। একবার নাতাশাকে নিয়ে সূর্যকুমার বাইকে করে এক জায়গায় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝপথে বৃষ্টি শুরু হয়। তাই তারা রাস্তার একপাশে থাকা টং দোকানের সামনে গিয়ে বাইক দাঁড় করায়। টং দোকানের সামনে দাঁড়িয়ে তারা ফুচকা খেতে খেতে একে অপরের সাথে দুষ্ট মিষ্টি আলাপচারিতায় মগ্ন হলো। তখনই সূর্যকুমারকে উদ্দেশ্য করে নাতাশা জিজ্ঞেস করলো, আচ্ছা সূর্যা, তুমি আমাকে কতটা ভালোবাসো? সূর্যকুমার উত্তরে বলল, আমি তোমাকে তেঁতুলের মতো ভালোবাসি। সূর্যকুমারের উত্তর শুনে নাতাশা আবারও বলল, তেঁতুলের মতো ভালোবাসো মানে? এটা কেমন কথা? তখন সূর্য বলল, এটা যদি তোমাকে উপলব্ধি করতে হয় তাহলে তোমার চোখ বন্ধ করতে হবে। তখন নাতাশা সূর্যার কথা অনুযায়ী চোখ বন্ধ করলে সূর্য বলল, এইবার চিন্তা করো তেঁতুলের কথা। তখন নাতাশা বলল, আমি তেঁতুলের কথা চিন্তা করতেই আমার জিভে এসে জল ভর্তি হয়ে গেল। তখন সূর্যকুমার হেসে বলল, আমিও ঠিক এভাবেই তোমাকে ভালোবাসি, যেমনটা তেঁতুল ও জিভের জলের সম্পর্ক। নিচের রুমে বসে জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে দেখতে সব অতীত নিয়ে ভাবছিল সূর্যকুমার। হঠাৎ করে জোরে একটা বজ্রপাতের শব্দে তার ভ্রম ভাঙে। সে যেহেতু নাতাশাকে অনেক বেশি মিস করছিল, তাই সে খুব করে চাইছিল নাতাশার সাথে একবার দেখা করতে। তাই সে দেরি না করে নাতাশাকে ফোন করলো আর এক্ষুনি তাদের বাড়িতে আসবে বলে জানালো। সূর্যকুমার যখনই রুম থেকে বের হতে যাবে তখনই অদ্ভুত আওয়াজ করে অদৃশ্য থেকে ইয়াকসিনি বলল, তুই কোথাও যেতে পারবি না সূর্যা, আমাকে রেখে তুই কোথাও যাবি না। তুই যদি এই মুহূর্তে এই মেয়ের কাছে যাস তাহলে ওই মেয়ের মৃত্যুদেহ দেখতে পারবি। তুই আমাকে ছেড়ে যত মেয়ের কাছেই যাবি তাদের কেবল মৃত দেহটাই খুঁজে পাবি। সূর্যকুমার বলল, তুই আমার নাতাশার সাথে কখনোই খারাপ কিছু করবি না। ইতিমধ্যেই তুই অনেক মেয়ের প্রাণহানি করেছিস, কিন্তু আমি নাতাশার ব্যাপারে এসব সহ্য করব না। আমি যাচ্ছি, কিন্তু তুই কিছুই করবি না। ইয়াকসিনিকে এসব বলেই সূর্যকুমার নাতাশার বাড়ির দিকে রওনা দিল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল নাতাশার বাড়ির দরজায় তালা দেওয়া। সূর্যকুমার অনেকবার নাতাশার মোবাইলে ফোন করলো, কিন্তু ফোনের কোনো জবাব পেল না। অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করার পর যখন হতাশ হয়ে ফিরে আসবে, ঠিক সেই মুহূর্তে হুট করেই দরজার তালা খুলে গেল। কারো সহযোগিতা ছাড়াই দরজাটি এমনি এমনি খুলে গেল। এরপর সূর্যকুমার বাড়ির ভেতরে ঢুকে সোজা নাতাশার রুমে গেল। রুমের ভেতরে ঢুকতেই সূর্যকুমার দেখতে পেল সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে নাতাশার মৃতদেহ। নাতাশার ঘাড়টা একদিকে মটকানো, চোখ দুটি কুঠো থেকে বেরিয়ে এসেছে, জিহ্বাটা অনেক লম্বা হয়ে মুখ দিয়ে বের হয়ে আছে। এমন বীভৎস দৃশ্য চোখের সামনে দেখেই সূর্য কান্নায় ভেঙে পড়ল। সে খুব যত্ন করে নাতাশার দেহটি মাটিতে নামিয়ে আনলো। নাতাশাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। সে নিজের হাতেই নাতাশার চিতা সাজালো, নিজেই চিতায় আগুন দিল।
নাতাশার শেষকৃত্য সম্পূর্ণ করে সে ঘরে ফিরে আসলেও ঘরে অবস্থান করার মতো পরিবেশ ছিল না। ঘরের মাঝে উদ্ভট একটা গন্ধে তার রক্তবমি আরম্ভ হলো, কিন্তু বাইরে যাওয়ার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। এভাবেই ঘরে ঢুকলেই সে অসহ্য যন্ত্রণার শিকার হতো, যার কারণে সে ঘরেই থাকতে পারতো না। তাই সে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় থাকা শুরু করলো। ইয়াকশিনী বারবার, কিন্তু সূর্যা কুমার তাকে গ্রহণ করার চাইতে মৃত্যুকে শ্রেয় মনে করলো। সে রাস্তার পাশে শুয়ে শুয়ে দিন কাটাতে লাগলো। পথের ধারে পড়ে থাকা ভিক্ষুক মনে করে মানুষ যা কিছু দিত তা কিছু খেয়েই সে বেঁচে থাকতো, আর কেউ কিছু না দিলে সে না খেয়েই থাকতো। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি থাকা একজন অনেক টাকার মালিক এখন রাস্তায় পথের ধারের ভিক্ষুক। সূর্যা কুমার মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, কি দরকার ছিল এমন বড়লোক হওয়ার? সে কি আদৌ চেয়েছিল এমন বড়লোক হতে? এক রাতে সূর্যা কুমার হাঁটতে হাঁটতে চলে গেল জঙ্গলে সেই বট গাছের তলায়। ঠিক সেখানে পৌঁছাতেই দেখতে পেল নাতাশা গলায় ফাঁস দেওয়া অবস্থায় বটগাছের একটি বড় ডালে ঝুলছে। কিন্তু সেই মুহূর্তে নাতাশা জীবিত ছিল, আর হাত পা গুলো ছোড়াছুড়ি করে বাঁচার জন্য আকুতি করছিল। এই দৃশ্য দেখে সূর্যা কুমার দেরি না করে নাতাশাকে সেই গাছের ডাল থেকে নামিয়ে আনলো। সূর্যা নাতাশার গলা থেকে সেই ফাঁসি খুলে দিল, আর দেখতে পেল নাতাশা খুবই স্বাভাবিক। তার ঘাড় মটকানো নেই। কুঠোর থেকে বের হয়ে আসা চোখগুলো আগের জায়গায় ফিরে গিয়েছে। ঝুলে যাওয়া জিহ্বাটি মুখের ভেতরে চলে গিয়েছে। সূর্যা কুমার এমন দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে বলল, নাতাশা, আমার প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। এই কথা বলেই সূর্যা কুমার যখন নাতাশাকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে সূর্যা কুমার নাতাশার শরীর ভেদ করে পড়ে গেল। সূর্যা কুমারের মনে হলো নাতাশার শরীরটা যেন একটা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখতে মানুষের মতো হলেও ছুঁয়ে দেখার মতো না। সূর্যা কুমার পরক্ষণে খেয়াল করলো নাতাশার সেই শরীরটা অদৃশ্য হয়ে গেছে। তখন তার আর বুঝতে বাকি রইল না এটা কোনো বাস্তবতা না, এটা শুধুমাত্র তার জন্য মায়া সৃষ্টি করেছে ইয়াকশিনী। এসবের হাত থেকে বাঁচতে হলে কি করা দরকার সেই মুহূর্তে তার কিছুই মনে আসছিল না। হঠাৎ করেই সূর্যা কুমারের মনে পড়ল লাইব্রেরি থেকে আনা বইয়ের কথা। সে বরং লাইব্রেরিতে গিয়ে খুঁজে দেখবে এর অন্য আর একটা কপি পাওয়া যায় কিনা। তার ভাবনা অনুযায়ী সে দ্রুত পায়ে হেঁটে চলে গেল লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে গিয়ে সেখানে থাকা ওই কর্মচারীকে বইয়ের অন্য কোনো কপি আছে কিনা জিজ্ঞেস করলে সেই কর্মচারী রাগান্বিত গলায় বলল, আগে যেই বইটি নিয়ে গিয়েছিলেন ওটা ফেরত দিয়ে যান, এরপর না হয় অন্য কপি বা অন্য বইয়ের কথা জিজ্ঞেস করবেন। আর তাছাড়া আপনি যেই বইটি নিয়ে গিয়েছিলেন এটি একমাত্র কপি, এরকম আর কোনো বই এই লাইব্রেরিতে নাই আপাতত। লাইব্রেরিতে কর্মরত ওই লোকের কথা শুনে আরো বেশি হতাশ হয়ে গেল সূর্যা কুমার। ইয়াকশিনীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে বিভিন্ন তান্ত্রিকের কাছে যেতে লাগলো, কিন্তু সবাই বলল এই সাধনা করলে ইয়াকশিনী সারা জীবন তার সাথে থেকে যায়। এর হাত থেকে মুক্তির একমাত্র উপায় হলো মৃত্যু। তান্ত্রিকদের এমন কথা শুনে কোনো বড় সাড়া না পেয়ে সূর্যা কুমার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। কেননা এমন যন্ত্রণাদায়ক জীবন রাখার চাইতে মৃত্যু হলে সে বেঁচে যাবে। তাই সে গাড়ি চাপায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে মূল সড়কের দিকে হাঁটা আরম্ভ করলো। আর দেখতে পেল দূর থেকে অনেক দ্রুত গতিতে একটি গাড়ি তার দিকে এগিয়ে আসছে। সূর্যা কুমার রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো গাড়িটি তার নিকটে আসার জন্য। গাড়িটি নিকটে আসার পূর্ব মুহূর্তে সূর্যা কুমার একটা ঝাঁপ দিল গাড়ির সামনে, কিন্তু গাড়ির ড্রাইভারের উপস্থিত বুদ্ধি ও ড্রাইভিং দক্ষতার কারণে এই যাত্রায় বেঁচে গেল সূর্যা কুমার। তখন ওই গাড়িটি চালাচ্ছিল একজন মেয়ে, যার নাম অন্তরা। অন্তরা ছিল মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যয়নরত একজন ছাত্রী। সে ভূত প্রেত ও প্রেতাত্মাদের নিয়ে গবেষণা করে। তার গাড়ির সামনে হঠাৎ করে সূর্যা কুমারের এমন পাগলামি কাণ্ড দেখে সে কিছুটা অবাক হলো,
কিন্তু যেভাবেই হোক সূর্যা কুমারকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে সে গাড়িতে তুলে নিল। অন্তরা যখন সূর্যা কুমারকে আত্মহত্যা করার কারণ জিজ্ঞেস করলো, তখন সূর্যা কুমার তার জীবনে ঘটে যাওয়া সকল কিছু বুঝিয়ে বলল। সূর্যা কুমারের জীবনের কালো অধ্যায়ের কথা শুনে অন্তরা বলল, এসব সাধনা মানুষের জীবনকে নরকে পরিণত করে, যদি না এই সাধনা কোনো অভিজ্ঞ মানুষের দ্বারা করা হয়। তুমি নিজে নিজে এই সাধনা করে নিজের মরণ ডেকে এনেছ। তবে আমার জানাশোনা একজন তান্ত্রিক আছে, যিনি হয়তো তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। অন্তরার কথা শুনে সূর্যা কুমারের ঠোঁটের কোণে একটুখানি মৃদু হাসি ফুটে উঠল। সে আবারও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল ইয়াকশিনীর বলা কথা। কারণ সূর্যা কুমার এখন অন্তরার সাথে থাকলে ইয়াকশিনী হয়তো অন্তরাকেও মেরে ফেলে দেবে। কিন্তু অন্তরা সূর্যা কুমারকে অভয় দিয়ে বলল, ইয়াকশিনী তার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা সে এই সব বিষয় নিয়ে বিশ্লেষণ করার ফলে তার এই বিষয়ে অনেক জ্ঞান আছে। সূর্যা কুমার কৌতূহলবশত অন্তরার কাছে জিজ্ঞেস করলো, তাকে কোনো তান্ত্রিক এই ইয়াকশিনীর হাত থেকে বাঁচাতে পারবে কিনা। তখন অন্তরা বলল, আমার পরিচিত একজন তান্ত্রিক আছে, যার নাম গুরু জগন্নাথ তান্ত্রিক। আমার জানা মতে গুরু জগন্নাথ তান্ত্রিক এর চেয়ে আরো বড় জটিল সমস্যার সমাধান করেছেন। তাই আমার বিশ্বাস তিনি তোমাকে এই ইয়াকশিনীর হাত থেকে বাঁচাতে পারবে। অন্তরা ও সূর্যা কুমার যখন গুরু জগন্নাথের কাছে গিয়ে হাজির হলো, গুরু জগন্নাথকে অন্তরা ও সূর্যা কিছু বলার আগেই তিনি বললেন, সূর্যা, তুমি সাধনা করতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছ। কোনো গুরু বা ওস্তাদের শিষ্য হওয়া ছাড়াই তুমি নিজে নিজেই এই সাধনা করেছ, যার কারণে অনেক বিষয়ে তোমার ধারণা ছিল না। তুমি ধন সম্পত্তির মোহে পড়ে এই ইয়াকশিনীকে আমন্ত্রণ করেছ। এখন সে তোমার মৃত্যু পর্যন্তই তোমার সাথে থাকবে। এদের আমন্ত্রণ করলে এরা কখনোই মৃত্যুর পূর্বে ওই মানুষকে ছেড়ে যায় না। তুমি যখন সাধনা করেছিলে, তোমার বড় ভুল ছিল ইয়াকশিনীকে প্রেমিকা রূপে আহ্বান করা। তুমি যদি তাকে মা দেবী রূপে আমন্ত্রণ করতে, তাহলে তোমার এত বড় ক্ষতি হতো না। অবশ্যই তার কাছ থেকে তুমি যা চাইতে সবই পেতে। এখন তোমাকে বাঁচতে হলে তোমার হাতে একটা মাত্র উপায় রয়েছে, আর সেটা হলো তোমাকে পুনরায় ইয়াকশিনী সাধনা করতে হবে। গুরু জগন্নাথের কথা শুনে সূর্যা কুমার চমকে উঠে বলল, গুরু, এটা কিভাবে সম্ভব? আমি একজন ইয়াকশিনীর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এখন আপনি বলছেন আর একজনকে আমন্ত্রণ করতে? তখন গুরু জগন্নাথ সূর্যা কুমারকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে বিশেষ কিছু মন্ত্র শিখিয়ে দেব, আর আমার দেওয়া উপদেশ অনুযায়ী তুমি নতুন করে ইয়াকশিনী সাধনা করবে। তুমি এখন যেই নতুন সাধনা আরম্ভ করবে, এটি কেবল মা দেবী রূপে ইয়াকশিনীকে আমন্ত্রণ জানাবে। মা দেবী রূপে ইয়াকশিনী যখন হাজির হবে, তখন তোমার প্রেমিকার রূপে আসা ইয়াকশিনী চলে যেতে বাধ্য হবে। এটাই হলো একমাত্র উপায়, তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। গুরু জগন্নাথের কথা শুনে সূর্যা কুমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। তাই গুরু জগন্নাথের কাছ থেকে শিখে নিল নতুন করে কিছু মন্ত্র। এই সাধনা আরো 41 দিন করতে হবে। আর ঠিক 41 দিন পরেই মা দেবী রূপে সেই ইয়াকশিনী যখন হাজির হবে, প্রেমিকা রূপে আসা পূর্বের সেই ইয়াকশিনী চলে যাবে। গুরু জগন্নাথের কথা অনুযায়ী তার কাছ থেকে অনেক জিনিস সংগ্রহ করে এবং বেশ কিছু মন্ত্র শিখে নিয়ে সূর্যা কুমার চলে গেল পূর্বে সাধনা করা সেই বটগাছের তলে। প্রায় পূর্বের একই নিয়মে গুরু জগন্নাথের বিশেষ কিছু মন্ত্র পরিবর্তনে সূর্যা কুমার আবারও শুরু করলো 41 দিনের সাধনা। গুরু জগন্নাথ তান্ত্রিকের বিশেষ মন্ত্র পড়ার মুহূর্তে পুরো জঙ্গল কেঁপে কেঁপে উঠেছিল। সূর্যা কুমার গুরু জগন্নাথের কথা অনুযায়ী এক রঙের কালো মোরগ নিয়ে গিয়েছিল সাথে করে। প্রতি রাতেই মোরগের মাথা কেটে রক্ত দিয়ে আবৃত করা সেই বৃত্তটি বিশেষ বন্ধনে পরিবর্তন করলো।
এর মাঝে পূর্বের সেই প্রেমিকা রূপী ইয়াকশিনী সূর্যা কুমারকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে যাচ্ছিল, কিন্তু সূর্যা কুমার গুরু জগন্নাথের শেখানো মন্ত্রের সাহায্যে কোনো ক্ষতির কবলে পড়েনি। পূর্বের মতো ঠিক ৪১ দিন পরেই হাজির হলো সেই মা দেবীর রূপে ইয়াকশিনী। আর এর আগের অনেক কষ্ট ও যন্ত্রণা নিয়ে কান্না করতে করতে সূর্যা কুমারের কাছ থেকে বিদায় নিল তার প্রেমিকা রূপী ইয়াকশিনী। এরপর সূর্যা কুমার উপস্থিত হওয়া মা দেবী রূপের ইয়াকশিনীর কাছে সাহায্য চাইল। সে তার পূর্বের প্রেমিকা রূপী ইয়াকশিনীর হাত থেকে মুক্তি চাইল আর সুস্থ স্বাভাবিকভাবে আগের মতোই সাধারণ জীবনযাপন করার অনুমতি নিল। পরবর্তীতে সেই মা দেবী রূপের ইয়াকশিনী বলল, বাবা, তুই কোনো চিন্তা করিস না, তুই আগের মতোই নিজের সাধারণ জীবনে ফিরে যাবি। অন্তরা মেয়েটি খুবই ভালো, যদি সম্ভব হয় তাকে বিয়ে করে বাকি জীবন কাটিয়ে দে। তোর কোনো কিছুরই দরকার হলে আমাকে জানাবি, আমি তোর সবকিছুতেই সাহায্য করব। এর কিছুদিন পর সূর্যা কুমার অন্তরার সম্মতিতে দুজনের বিয়ে করে নিল। এরপর তাদের সাথে আর কোনো সমস্যা হলো না। সূর্যা কুমার সুন্দর ও স্বাভাবিক জীবনে আবারও ফিরে গেল। আর অধিক লোভের কারণে প্রায়শ্চিত্ত করতে হলো নাতাশা ও কয়েকজন মেয়ের জীবন দিয়ে। আর সেই সাথে এই কিছুদিন অসহ্য যন্ত্রণা তাকে সহ্য তো করতেই হলো। এরপর সূর্যা কুমার গুরু জগন্নাথের কাছে অশেষ কৃতজ্ঞতা জানালো। তো সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ইয়াকশিনী সাধনার ঘটনা। অতি লোভে পড়ে অল্প বিদ্যা অর্জন করে কেউ কখনো এসব পুঁজি করে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না, তাহলে তার পরিণাম সূর্যা কুমারের মতোই হতে পারে। নিজে পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করুন, এতে ধন সম্পদের পরিমাণ কম হলেও অন্তর মানসিক শান্তিটা বজায় থাকবে। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটি শোনার পর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সময় স্বল্পতার কারণে আমি ঘটনাটি বিস্তারিত লিখতে পারিনি। চেষ্টা করেছি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে ঘটনাটি তুলে ধরতে, যার কারণে গুরু জগন্নাথ তান্ত্রিকের সাধনার বিষয়টি বিস্তারিত বলতে সক্ষম হয়নি। তবে আশা করছি ঘটনাটি বুঝতে আপনাদের সমস্যা হয়নি। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আছে বলে আমাদের কষ্টটা সফল। সবাই ভালো থাকুন আর ভূতাড্ডার পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ঘটনায়। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভিন্ন রকম কিছু আজকে উপলব্ধি করলাম। মানে ইয়াকশিনী সাধনা, এরকম তন্ত্রমন্ত্রের বিষয়গুলো কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না। মানে এই বিষয়ে আমাদের ধ্যান ধারণা অনেক কম। তো আপনার এই ঘটনাটার মাধ্যমে কিন্তু আমরা নতুন করে অনেক কিছু জানতে পারলাম। আসলে এই ঘটনার মূল একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে যে লোভ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তো আশা করি আমাদের দর্শক শ্রোতারাও এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। তো ধন্যবাদ আরাফাত ভাই, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাটি শুনছিলেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।